কি ইরাকে একটা মিথ্যা যুক্তি দিয়ে তারা ইরাক আক্রমণ করে, এবং এটা শুধু আক্রমণ না, একটা মিথ্যা যুক্তি দিয়ে আপনি কয়েক লক্ষ মানুষকে হত্যা করলেন। এর থেকে যুদ্ধ অপরাধ আর কি হতে পারে? যুদ্ধও তো না, এটা আপনি চাপিয়ে দিয়েছেন তার উপরে। এরপরে আফগানিস্তান, এরপরে কসোভো, এরপরে হেইতিতে আপনি যে একটা আমেরিকা একটা পাপেট একটা সরকার বসালো। সুতরাং একটা প্যাটার্ন যেটা হলো যে শক্তি প্রয়োগ করে আমি ওই সব দেশে গণতন্ত্রকে চাপিয়ে দিব, যে ইউক্রেন রাশিয়াকে এবং চীনকে যে কন্ট্রোল করবে সেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। এমনকি অনেকেই বলেছেন যে রাশিয়াকে টুকরো টুকরো করে ভেঙে 4টে অঞ্চলে বিভক্ত করে তার উপরে কর্তৃত্ব করা, এটাই হচ্ছে রাশিয়ার নেটোর, বিশেষ করে নেটোর মাস্টার প্ল্যান। আপনি যদি সৌদি আরবের সাথে তুলনা করেন, বা ইউএইর সাথে, বা কাতার বা বাহরাইন, এদের সাথে তুলনা করেন, তাহলে ইরানের স্পিরিচুয়াল শক্তি কিন্তু অনেক শক্তিশালী তারা, তাই না? তারা মাথা নত করার জাতি না। ইয়েমেনের মতো একটা ক্ষুদ্র দেশ, দরিদ্র দেশ, সেখানে মানুষ না খেয়ে থাকে, তারপরেও তাদের আধ্যাত্মিক শক্তিটা দেখেন, যে একটা নিপীড়িত প্যালেস্টিনি জাতিকে রক্ষা করতে হবে আমার। এই যে এর থেকে বড় স্পিরিচুয়ালিটি কি আছে? আর যে কোনো সুপার পাওয়ার যখন তার ক্ষমতা ত্যাগ করে তখন কিন্তু যুদ্ধ দিয়েই সেটা হয়। এটা হচ্ছে চীন, একটা ইন্ডিয়া। এই দুই সুপার পাওয়ার একই অঞ্চলে কিন্তু কখনো কোথাও ছিল না। এক সুপার পাওয়ার একই অঞ্চলে ইয়ে করেছে, এটা কিন্তু একটা বিশেষ একটা ফেনোমেনা। যুদ্ধ, শান্তি, গণতন্ত্র, পরিবর্তন, ডিডলারাইজেশন, ব্রিক্স, এরকম নানা শব্দের সঙ্গে কি মনে হচ্ছে না যে আমরা খুব পরিচিত? শোনা লাগছে না? হ্যাঁ, শোনা লাগবেই, কারণ গত 2-3 বছর ধরে এই শব্দগুলো ব্যাপকভাবে আলোচিত। এই সময়কার এই আলোচিত শব্দগুলো কেন এলো, কিভাবে এলো, সেটা নিয়েই আমরা কথা বলবো ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক বদরুল আলম খানের সাথে। অধ্যাপক খান, আপনাকে স্বাগত আমাদের চর্চায়। আপনাদের শ্রোতা বা দর্শক সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। হ্যাঁ, তো আপনার কাছে যে প্রথম যে বিষয়টা জানতে চাই সেটা, যে আপনি সমাজতত্ত্ব থেকে বিশ্ব রাজনীতি সব কিছুতেই লেখালেখি করেন, পড়ান। এই বিষয়ে যে বিশ্বে এক ধরনের একটা পরিবর্তন চলছে বলে বলা হচ্ছে, এই পরিবর্তনটা কেমন এবং এই পরিবর্তনের গতি বা কী ধরনের? বিশ্বে পরিবর্তন হচ্ছে, এটা একেবারে নিশ্চিত বলা যায়। পরিবর্তনটা হচ্ছে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা থেকে বহুকেন্দ্রিক, দ্বিকেন্দ্রিকও না, বহুকেন্দ্রিক একটা বিশ্ব ব্যবস্থার দিকে আমাদের পৃথিবী যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে, তখন যে দ্বিকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ছিল, একদিকে আমেরিকা, একদিকে সোভিয়েত ইউনিয়ন, সেই ব্যবস্থাটা ভেঙে যায় কারণ সোভিয়েত ইউনিয়নের অস্তিত্বটাই বিলোপ হয়ে যায়। তো এর পরে হয় কি, 1991 সাল থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত আমি বলবো, এই সময়কালটা এখানে একচ্ছত্র আধিপত্য ছিল আমেরিকার। সে এই আধিপত্যটাকে দুই দিকে নিয়ে যেতে পারত। একটা হচ্ছে বিশ্বকে একটা শান্তিপূর্ণ পরিবেশে, যেখানে সহযোগিতা, সমঝোতা এবং কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন দেশের সাথে যে যোগসূত্র করা এবং সেইভাবে শান্তি প্রতিষ্ঠা করা, এটার একটা সুযোগ আমেরিকার ছিল। সেই সুযোগ আমেরিকা নেয়নি। না নিয়ে সে যেটা করলো সেটা হচ্ছে 1991 সাল থেকে সে তার যে সমস্ত আদর্শ, মানে তথাকথিত আদর্শের উপরে ভিত্তি করে যে তার সাম্রাজ্যটা সে টিকিয়ে রেখেছে এই পর্যন্ত, সেগুলো বাস্তবায়নের পথ হিসেবে ধরল সামরিক শক্তি প্রয়োগ। যেমন 1991 সালে যখন কুয়েত আক্রমণ করলো ইরাক, তখন থেকে শুরু হলো আমেরিকার ওই অঞ্চলে তার আক্রমণ। তারপরে আপনার একে ধাপে ধাপে আমরা দেখি আফগানিস্তানে আসে অনেক পরে, কিন্তু তার আগেই আসে সোমালিয়াতে একটা তাদের একটা আগ্রাসনী
একটা একটা কাজ তারা করে বসে। তারপরে আমরা লক্ষ্য করে দেখি ইরাকে একটা মিথ্যা যুক্তি দিয়ে তারা ইরাক আক্রমণ করে, এবং এটা শুধু আক্রমণ না, একটা মিথ্যা যুক্তি দিয়ে আপনি কয়েক লক্ষ মানুষকে হত্যা করলেন। এর থেকে যুদ্ধ অপরাধ আর কি হতে পারে? যুদ্ধও তো না, এটা আপনি চাপিয়ে দিয়েছেন তার উপরে। এরপরে আফগানিস্তান, এরপরে কসোভো, এরপরে হেইতিতে আপনি যে একটা আমেরিকা একটা পাপেট একটা সরকার বসালো। সুতরাং একটা প্যাটার্ন যেটা হলো যে শক্তি প্রয়োগ করে আমি ওই সব দেশে গণতন্ত্রকে চাপিয়ে দিব, একটা গণতান্ত্রিক ভ্যালুকে চাপিয়ে দিব, যার ভেতরে ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি নানা কথা আছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আমেরিকা চেয়েছে ওখানে তার নিজের প্রতিপত্তি করা, তার যে ওই অঞ্চলে যে সমস্ত সম্পদ আছে সেই সম্পদটার উপরে তার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা। এটা হলো একটা দিক গেল। দ্বিতীয় দিক হচ্ছে যে আমেরিকার আর একটা দিক ছিল, সেটা হচ্ছে রাশিয়াকে নিয়ে। কারণ রাশিয়া এমন একটা ভূখণ্ডে যেটা হচ্ছে খুব ভূকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই অঞ্চলটাকে যে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, অনেকেই বলে থাকেন, তার ভিতরে জিগমুন্ড ব্রেজিনস্কি, তারপরে স্যার হল্যান্ড বলে একজন ছিলেন, তারপরে জর্জ কেগান, এই সমস্ত যারা অত্যন্ত প্রভাবশালী আমেরিকান বিশেষজ্ঞ এবং বৈদেশিক নীতি প্রণয়নের ক্ষেত্রে যাদের ভূমিকা থাকে, তারা সবসময় বলে এসেছে যে ইউক্রেন রাশিয়াকে এবং চীনকে যে কন্ট্রোল করবে সেই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে। তো সেই জন্য তখন রাশিয়া কিন্তু অত্যন্ত দুর্বল, শক্তি হারিয়ে সে একেবারে নিঃস্ব, তার অর্থনীতি পতনের মুখে। ঠিক এই সময় আমেরিকা যেটা করলো যে সে 1999 সাল থেকে নেটো নামে এক অত্যন্ত আক্রমণাত্মক একটা শক্তিকে যতদূর সম্ভব রাশিয়ার দোরগোড়ায় নিয়ে যেয়ে রাশিয়াকে হুমকি দেওয়া, এমনকি অনেকেই বলেছেন যে রাশিয়াকে টুকরো টুকরো করে ভেঙে 4টে অঞ্চলে বিভক্ত করে তার উপরে কর্তৃত্ব করা। এটাই হচ্ছে রাশিয়ার নেটোর, বিশেষ করে নেটোর মাস্টার প্ল্যান। তো এইটা করার জন্যে সে ইউক্রেনের যুদ্ধটা বাঁধালো। ইউক্রেন প্রসঙ্গে আমি হয়তো পরে আসব, কিন্তু এইটাই এই যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, সেটা আমাদের মঙ্গল করে দেখে। আপনি লিখেছেন একটি আপনার বইয়ের মুখবন্ধে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছিল 2022 সালের 24 ফেব্রুয়ারি। আবার আপনার পরের বছর যদি 2023-এর আপনার 7 অক্টোবর হামাস হামলা চালালো ইসরায়েলের ভেতরে ঢুকে, এবং তারপর থেকে ইসরায়েল যে গাজায় যে গণহত্যা চালাচ্ছিল, এই দুটো ঘটনাই হচ্ছে আমেরিকার একটা নৈতিক অবক্ষয়ের প্রমাণ। এবং এতে প্রমাণ হচ্ছে যে আমেরিকা তার আধিপত্য, তার যে বৈশ্বিক আধিপত্য, সেটা ক্রমশ কমছে। এইটাকে যদি একটু আপনি ব্যাখ্যা করেন। আমি ইউক্রেনের ব্যাপারটা আলোচনা করি, তারপরে গাজারটা আসবো। ইউক্রেনে যে যুদ্ধটা শুরু হলো 2022 সালের 24শে ফেব্রুয়ারি, এটা কিন্তু যুদ্ধের শুরু না, তার আগেও শুরু আছে। সেটা হচ্ছে যে আপনার 2014 সালে আমেরিকার নির্দেশেই বলতে পারেন ইউক্রেনে একটা অভ্যুত্থান হয়। সেটা গণমানুষের অভ্যুত্থান হিসেবে আমরা জানি, কিন্তু এর পেছনে সিআইএ এবং এফবিআই অফিস করে দীর্ঘকাল ধরে তারা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের মাধ্যমে বহু টাকা, ভিক্টোরিয়া নুল্যান্ড নামে যিনি ওই ইউরেশিয়ার দায়িত্বে ছিলেন এবং পূর্ব এশিয়ার দায়িত্বে ছিলেন, তিনি একটা সিনেট কমিটিতে বলছে যে $5 বিলিয়ন তারা খরচ করেছে ইউক্রেনে এনজিও ডেভেলপ করে এই কুটা পরিচালনা করার জন্য। এই কুটাকে কারা আসলো ক্ষমতায় আসলো একটা ফ্যাসিবাদী শক্তি। ইউক্রেনে একটা ফ্যাসিবাদী সমস্যা ছিল সেই হিটলারের আমল থেকে। দ্বিতীয় মহাযুদ্ধের সময় হিটলারের বাহিনীর সাথে বান্ডেরা বলে একজন নেতা ফ্যাসিস্ট, সে যুক্ত হয়ে ইউক্রেনকে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা করে একটা আলাদা রাষ্ট্র, এই ফ্যাসিস্ট রাষ্ট্র জার্মানির সাথে যুক্ত হয়ে থাকবে, এইরকম একটা প্ল্যান তাদের ছিল। এবং সেই প্ল্যানেরই অংশ হিসেবে তারা এই 2014 সালে তারা এই কুটা করলো। কুটা করার পরে যেটা করলো,
ইউক্রেন স্বাধীন হয়েছিল কিন্তু একটা বিশেষ কারণে 1991 সালে, এবং রাশিয়া সম্মতি দিয়েছিল যে ইউক্রেন স্বাধীন হতে পারে। নাম্বার 1 হচ্ছে যে ইউক্রেন কোনো জোটে যোগ দিবে না। নাম্বার 2 হচ্ছে ইউক্রেনের পূর্বাংশ হচ্ছে রুশ অধিষ্ঠিত, তাদের ধর্মীয় অধিকার, তাদের জাতিগত অধিকার, তাদের প্র্যাকটিসের অধিকার, তাদের যে সমস্ত নিদর্শন আছে, মানে মনুমেন্টস আছে, তাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, সেগুলোকে প্রোটেক্ট করা হবে। 2014 সালের পরে ফ্যাসিস্ট গভর্নমেন্ট একটা উগ্র জাতীয়তাবাদী, ইউক্রেনীয় জাতীয়তাবাদী যখন ক্ষমতায় আসলো, এরা প্রত্যেকটা এই শর্তগুলো ভঙ্গ করে বলল ইউক্রেন নেটোতে যোগদান করবে এবং সৈন্যবাহিনী পাঠিয়ে, ইউক্রেনের সৈন্যবাহিনী এবং ফ্যাসিস্ট যে সমস্ত মিলিশিয়া গ্রুপ ছিল তারা পূর্ব ইউক্রেনে পাঠিয়ে এদের উপরে, এই রুশ ইয়েদের উপরে আক্রমণ শুরু করলো। তার একটা বড় উদাহরণ হচ্ছে ওদেসায় একটা ট্রেড ইউনিয়ন সেন্টারে, সেখানে সমবেত হয়েছিল যারা এই কুর বিরুদ্ধে ছিল, রুশরা, তারা ওখানে সমবেত ছিল। 250 না 60 জন মানুষকে তারা অগ্নিদগ্ধ করে মেরে ফেলে এই ফ্যাসিস্টরা। সুতরাং রাশিয়া, রুশ জাতিসত্তাকে রক্ষা করার জন্য তো রাশিয়ার একটা ভূমিকা আছে অবশ্যই। তারপরেও তার একেবারে দোরগোড়ায় নেটোকে নিয়ে এসে সেখানে মিডল রেঞ্জ মিসাইল সিস্টেম আপনি ইয়ে করে রাশিয়ার দিকে তাক করে আপনি করবেন, এটা রাশিয়া হুমকি হিসেবে দেখবে না? আপনি যদি ফ্লোরিডায় আজকে রাশিয়া যদি তার মিসাইলসগুলো বসায়, তাহলে কি আমেরিকা চুপ করে বসে থাকবে? সে তো ধ্বংস করে দেবে, ফ্লোরিডাকে উড়িয়ে দিবে, একদম ধ্বংস করে দেবে। তো সেই জন্যেই রাশিয়া বাধ্য হয়েছিল এই জিনিসগুলোকে ইয়ের জন্যে একটা সমঝোতা করা। মনে রাখবেন যে এই যে ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় 22 সালের 24শে ফেব্রুয়ারি, তখন কিন্তু রাশিয়া কত সৈন্য নিয়ে আক্রমণ করেছিল? 90,000 দিয়ে একটা দেশকে জয় করা যায় না। রাশিয়ার উদ্দেশ্য ছিল এই ইউক্রেনের সরকারের উপরে, তখন জেলেনস্কি সরকার, তার উপরে চাপ দেওয়া, আসো আলোচনায় আসে, সমঝোতায় আসে। এবং আলোচনার একটা ইয়েও হয়েছিল প্ল্যাটফর্ম ইস্তাম্বুলে, সেটা হয়েছিল আপনার মার্চ মাসের 29 তারিখে, 22 তারিখে। সেই প্ল্যাটফর্মে ইউক্রেন ইউক্রেন বুঝতে পারছে যে রাশিয়া আক্রমণ করবেই তার, সুতরাং সে ওইখানে একটা প্রস্তাব দেয়, সেই প্রস্তাব রাশিয়া গ্রহণ করে, সিগনেচার করে ইউক্রেনের পক্ষ থেকে, রাশিয়ার পক্ষ থেকে। তারপরে ফিরে যায় ডেলিগেটসরা। তারপরে আসে তো বরিস জনসন, যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল, সে এসে জেলেনস্কিকে বলে যে তুমি কি করছো, তুমি এটা বন্ধ করো, তুমি এটা সাইন করো না, এটা ইমপ্লিমেন্ট করো না, তোমার যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, রাশিয়া তোমার দেশ দখল করতে চায়, তার বিরুদ্ধে তোমার প্রতিরোধ, এবং আমরা পশ্চিমা বিশ্ব সম্পূর্ণভাবে তোমাকে সাহায্য করব। এই ন্যারেটিভটা ডেভেলপ করে এই চুক্তিটা সম্পূর্ণ ভঙ্গ করে দিল, ইয়ে হলো না। তারপরের ঘটনা তো আমরা জানি। আজকে তো ইউক্রেন একটা বিধ্বস্ত একটা দেশ, এবং নেটো বা পশ্চিমা বিশ্ব কখনোই ইউক্রেনের জনগণের জন্য চিন্তা করেনি। তাদের চিন্তা হচ্ছে রাশিয়াকে কীভাবে দুর্বল করা, রক্তক্ষরণ যেন তার হয়, এবং সে একটা দুর্বল জাতি হিসেবে থাকে, এবং তার উপরে মাতব্বরি করার অধিকার যেন পশ্চিমা বিশ্ব সবসময় কন্টিনিউ করতে পারে। তা ওই এই যে কথাটা হচ্ছিল যে আরব ওয়ার্ল্ডে মানে কি হতে পারে, যে আরব বিশ্বে যেটা আক্রমণটা করলো সেটাও কিন্তু কিছুটা রাশিয়ার মতোই পড়ে। রাশিয়ার আক্রমণ করার কোনো রাইট নেই ওই অর্থে। ইউনাইটেড নেশন চার্টারে কিন্তু রাশিয়া আক্রমণ করতে পারে না আরেকটা সভারেন দেশকে, একটা স্বাধীন দেশকে। এখানে হামাসরা যখন ওই গ্লাইড করে ইসরায়েলের ভেতরে করে হত্যা করলো, এটাও নৈতিকভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু এটার পেছনেও তো কারণ আছে, সেই কারণটা আমাদেরকে দেখতে হবে। কত বছর ধরে ইসরায়েল তাদেরকে ধ্বংস করার জন্যে, এই ফিলিস্তিনিদের তাদের জাতিসত্তাকে সম্পূর্ণ নির্মূল করার জন্যে, তাদের যে বাসভূমি তার সেখানে অধিকার না দিয়ে তাদের উপরে কন্টিনিউয়াসলি আক্রমণ করে, শিশুদেরকে টার্গেটেড শুটিং করে তাদেরকে মেরে ফেলে, এবং বুলডোজার দিয়ে তাদের বডিকে পিষিয়ে সমস্ত ধ্বংস করে দেওয়ার এই কাজটা তো ইসরায়েল করেছে। ইসরায়েলের অস্তিত্ব একদিনের জন্যও টিকবে না যদি আমেরিকা সাহায্য বন্ধ করে দেয়। এটা হচ্ছে রিয়ালিটি।
কেন ওখানে ইসরায়েলকে রেখে দিয়েছে একটা সেটেলার সোসাইটি হিসেবে সমস্ত বিশ্ব থেকে ইহুদিদেরকে নিয়ে ওখানে? তার কারণ হচ্ছে ওই অঞ্চলটা অত্যন্ত সমৃদ্ধশালী রিসোর্সের দিক থেকে। আমেরিকা কখনো চায় না যে ওই রিসোর্স নিয়ে অন্য দেশ সেখানে ভাগ বসায়। ইভেন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ব্রিটেন, আমরা ব্রিটেনের কথা খুব একটা বলি না, কিন্তু ব্রিটেনই হচ্ছে একমাত্র মানে যদি আমরা ভাবি যে এই সমস্ত পেছনে মূল কলকাঠি যে নেড়েছে সেই হচ্ছে ব্রিটেন। সুতরাং এদের ইন্টারেস্টকে রক্ষা করার জন্যেই এটা করেছে। আর একটা জিনিস হচ্ছে ইহুদি লবি আমেরিকায় অত্যন্ত শক্তিশালী, তাদের প্রভাব এই হোয়াইট হাউসের উপরে সাংঘাতিক রকমের কঠিন, এবং এই ইহুদি লবির ভেতরে যত বিলিয়নিয়ার আছে, ইহুদি বিলিয়নিয়ার, তারা টাকা কন্ট্রিবিউট করে, তারা প্রেশারাইজ করে, তারা সিভিল সোসাইটির উপরে সাংঘাতিক রকমের ক্ষমতা তাদের আছে। সেই কারণে আমেরিকাও কিন্তু এমন একটা অবস্থায় গেছে, নাজুক অবস্থায়, যে এদেরকে বিরুদ্ধাচরণ করে যে ইসরায়েলের বিরুদ্ধে একটা নৈতিক অবস্থান নেবে এবং ইসরায়েলকে মানে তার এই সমস্ত কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে বন্ধ করবে, সেই ক্ষমতাও আমেরিকার নাই। এই যেখানে পরিস্থিতি, সেইখানে ইসরায়েলের যে ভবিষ্যৎ যে পরিবর্তনের কথা আমরা বলছি বা অন্যরাও বলছেন যে আমেরিকার একক আধিপত্য থাকবে না, সেইখানে ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে আপনার আরব দেশগুলোর সম্পর্ক কেমন হতে পারে? ইসরায়েল সবসময় চেষ্টা করেছে ডিভাইড অ্যান্ড রুল করা, এবং সেই জন্যে সে ইসরায়েল কিন্তু আপনার সৌদি আরব থেকে শুরু করে ইউএই, কাতার, তারপর বাহরাইন, এই সমস্ত দেশগুলো যেগুলো গালফ স্টেট বলে আমরা বলি, এদের সাথে তাদের একটা আব্রাহাম অ্যাকর্ড করার কথা। এই আব্রাহাম অ্যাকর্ডটার মূল উদ্দেশ্য হচ্ছে যে প্যালেস্টিনিয়ানদেরকে সম্পূর্ণ আইসোলেট করে আমি এমন একটা করিডোর অফ কমিউনিকেশন ডেভেলপ করব যেটা রিসোর্স বেস হবে, যেখান থেকে রিসোর্স ফ্লো করবে, এবং এদের মাধ্যমেই আরব দেশদেরকে নিয়েই আমি কন্ট্রোল করব প্যালেস্টাইন এবং মধ্যপ্রাচ্য। কিন্তু সেই জায়গায় সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান। ইরান বড় বাধা। এর আগে ইরাক ছিল, তো ইরানের অবস্থা কি দাঁড়াবে? ইরান হচ্ছে সম্পূর্ণ একটা ভিন্ন একটা দেশ। কিন্তু 1979 সালে যখন ইরানে বিপ্লব হলো, সেই বিপ্লবের শুধু বিপ্লব না, সে তারা একটা নতুন সমাজ গড়তে চেয়েছে, একটা ইসলামী বিশ্বাসের উপরে ভিত্তি করে। কিন্তু তাদের যে আধ্যাত্মিক শক্তি, সেই আধ্যাত্মিক শক্তি আপনি যদি অন্য মুসলিম দেশের সাথে কল্পনা করেন, এরা শিয়া ও অন্যরা সুন্নি, আপনি যদি সৌদি আরবের সাথে তুলনা করেন, বা ইউএইর সাথে, বা কাতার বা বাহরাইন, এদের সাথে তুলনা করেন, তাহলে ইরানের স্পিরিচুয়াল শক্তি কিন্তু অনেক শক্তিশালী তারা, তাই না? তারা মাথা নত করার জাতি না। সুতরাং যত আক্রমণই আসুক না কেন, এবং ইরানই হচ্ছে কিন্তু লাস্ট পোস্ট। ইরানকে যদি ইসরায়েল ধ্বংস করতে পারে, তাহলে ওই এলাকায় কিন্তু ইসরায়েলকে বাধা দেওয়ার অন্য কেউ থাকলো না আর কি। আর একটা দিক আমাদেরকে লক্ষ্য করতে হবে, যে ইয়েমেনের মতো একটা ক্ষুদ্র দেশ, দরিদ্র দেশ, সেখানে মানুষ না খেয়ে থাকে, তারপরেও তাদের আধ্যাত্মিক শক্তিটা দেখেন, যে একটা নিপীড়িত প্যালেস্টিনি জাতিকে রক্ষা করতে হবে আমার। এই যে এর থেকে বড় স্পিরিচুয়ালিটি কি আছে? আর যে একটা নিপীড়িত জাতিকে আমাকে রক্ষা করতে হবে, এবং তার জন্যে প্রয়োজন হলে আমি ধ্বংস হয়ে যায় তাও ভালো, কিন্তু প্যালেস্টাইনকে রক্ষা করতে। এবং তারা প্র্যাকটিক্যালি বাস্তব ক্ষেত্রে তারা এই জিনিসগুলো করছে, তাই না? আটকে দিচ্ছে, ওটা করছে, এটা করছে, যাই হোক, একটা মানে তাদেরকে নাজেহাল করছে অ্যাটলিস্ট, তাই না? এটা তো অন্য কোনো দেশ করছে না, যারা কোটি কোটি বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে, সৌদি আরব, তা বিলিয়ন ডলার অস্ত্র। তারা সেই অস্ত্র কি করবে? এটা কি তাদের খেলনা? নাকি তাদের এটা ব্যবহার করতে হবে মুসলিম বিশ্বের জন্যে, বা অন্য কোনো একটা পার্টিকুলার কজের জন্যে, কারণের জন্যে, তাই না? সেটা তো আমরা দেখি না। সুতরাং মধ্যপ্রাচ্য আধ্যাত্মিক দিক থেকে দুই পোলে চলে গেছে। একটা হচ্ছে এই বেলটা, যেটা সৌদি আরব কেন্দ্রিক, আর একটা হচ্ছে ইরান, যত ক্ষুদ্র মাপেরই হোক না কেন। কিন্তু ইরানকে ঘায়েল করাটা একটু কঠিন এখন,
এই কারণে যে করলো তো, বমিং করলো, তার নিউক্লিয়ার স্টেশনসগুলো ধ্বংস করলো, তার মানে পারমাণবিক বিজ্ঞানীদেরকে ধ্বংস করলো, তার পলিটিক্যাল রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস অনেকখানি মেরে ফেললো। তো একটা নেগোসিয়েশন হচ্ছে, ঠিক নেগোসিয়েশনের মধ্যেই এই আক্রমণগুলো আসলো। তাহলে আপনি কিভাবে আমেরিকাকে বিশ্বাস করবেন, কিভাবে আপনি মানে বিশ্বাস করবেন এই ইসরায়েলকে? যত এই আপনার যুদ্ধবিরতি বলুক আর আলোচনার বলুক, এগুলো হচ্ছে সব ফেক। আসল হচ্ছে যে যেভাবে হোক না কেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে হত্যা করা, তাদের সন্ত্রাসী রাজনীতি, এবং সেই সন্ত্রাসী রাজনীতিতে তারা প্রতিদিন প্রতি মুহূর্তে তারা এটা প্রকাশ করছে তাদের রাজনীতি। হ্যাঁ, এই জায়গায় থেকে আবার যদি আমরা আসি, যে পুরো চিত্রটা একদিকে রাশিয়া, একদিকে রাশিয়া ইউক্রেন, পাশাপাশি এই মধ্যপ্রাচ্য, অনেকগুলো জিনিস দেখলাম। এখন যদি আমরা হাইপোথেটিক্যালি ধরি যে পরিবর্তনটা সারা বিশ্ব জুড়ে হচ্ছে, এখন আমেরিকা যদি পরাশক্তি হিসেবে না থাকে, তার জায়গাটা কে নেবে? চীন, রাশিয়া, না অন্য কেউ? আমেরিকা পরাশক্তি না থাকলেও এটা একটা বড় শক্তি, সব সময় থাকবে। আপনি ধরেন একটা ইকোনমি, অর্থনীতি যেটা এখন 30% বা 33% জিডিপি রাখে, তার মানে 1/3 হচ্ছে আমেরিকা প্রডিউস করে পৃথিবীব্যাপী। একে মানে নিশ্চিহ্ন করা তো সম্ভব না, বা করার মানে চিন্তাও কারণ নেই। কিন্তু জিনিসটা হচ্ছে যে তোমাকে আমেরিকাকে বুঝতে হবে যে যেভাবে তুমি বিশ্বকে চালিয়েছ, যুদ্ধ দিয়ে, মানুষের ভেতরে দেশের সাথে দেশের বিভেদ সৃষ্টি করে, যেভাবে তুমি এতদিন তোমার প্রতিপত্তি টিকিয়ে রেখেছ, সেই জায়গায় তোমাকে অবশ্যই পরিবর্তন আনতে হবে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখেন আজকে ব্রিক্স নামে যে সংগঠনটা গড়ে উঠেছে, উইথ রাশিয়া, চীন, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ব্রাজিল, এবং এর সাথে যোগ দিচ্ছে আজকে ইন্দোনেশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, তারপরে আর মালয়েশিয়াও যোগ দিবে, আরও অনেক কলম্বিয়া যোগ দিচ্ছে। এই সমস্ত দেশগুলো যোগ দিয়ে প্রায় 11টা প্লাস দেশ আজকে এটা করছে, এবং এদের জিডিপি আজকে মানে পৃথিবীর জিডিপির 44%। সুতরাং আপনি যদি আমেরিকার জিডিপি এবং ইউরোপিয়ান ইউনিয়ন দেশের জিডিপি ধরেন, তাদের সমবেত জিডিপির তুলনায় খুব কাছাকাছি, এরা কিন্তু খুব কাছাকাছি। সুতরাং বিশ্বে একটা ভারসাম্যর দিকে একটা যাচ্ছে। এটা আমেরিকার যদি দুর্বল হয়েও যায়, এখানে কিন্তু কোনো দ্বিকেন্দ্রিক বা এককেন্দ্রিক ব্যবস্থা গড়ে উঠবে না। এটা হবে মাল্টিপোলার বা বহুকেন্দ্রিক, যেখানে রাশিয়া থাকবে, যেখানে চীন থাকবে, যেখানে আমেরিকাও থাকবে। কেননা অবশ্যই থাকবে আমেরিকা, আরও ব্রাজিল থেকে শুরু করে ইরান ইত্যাদি। সুতরাং হোল জিনিসটা হচ্ছে একটা পারস্পরিক সমঝোতা করে পৃথিবীকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, যেখানে ওই একজন মাতব্বরি করে চাপিয়ে দিবে তাদের আদর্শ, সেটা না। আদর্শটা এখানে বড় কথা না, এখানে হচ্ছে প্রত্যেকটা দেশের স্বার্থকে এবং তার ওয়েলবিংটা বা তার মঙ্গলটা, কল্যাণমূলক একটা পৃথিবী গড়ে তোলার একটা প্রচেষ্টা নেওয়া। আপনি লক্ষ্য করে দেখেন, এটার কিন্তু একটা বিভিন্ন উদাহরণ আছে। যেমন পৃথিবীকে বিভক্ত করার রাজনীতি তো বিশেষ করে খুবই পটু হচ্ছে আপনার ব্রিটেন এবং আমেরিকা, তাই না? তারা করেছে, সারা জীবন ধরে করেছে, এখনও করে। কিন্তু চীন কি করলো? চীন সৌদি আরবের সাথে ইরানের যে পার্থক্যগুলো ছিল, সেটা মারামারি কাটাকাটি না করে একটা মিডিয়েট করে একটা চুক্তির মাধ্যমে তারা এখন যতটুকু হোক একটা তো এক্সাম্পল একটা ক্রিয়েট করলো। সো এইরকমভাবে আমাদের বিশ্বকে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে একটা সবারই অধিকার থাকবে, সাউথেরও অধিকার থাকবে, উত্তরেরও অধিকার থাকবে, আমেরিকারও থাকবে, বা ইউরোপেরও থাকবে। কিন্তু সেই অধিকারটা এমনভাবে প্রয়োগ করা যেন না হয় যে একটা দেশের কারণে অন্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়, বিশ্ব শান্তি বিঘ্নিত হয়। হ্যাঁ, কিন্তু এই যে পরিবর্তন, এই পরিবর্তনের পথে যে বিভিন্ন সময় আমরা পরিবর্তন দেখেছি, যে আমি যে সর্বশেষ পরিবর্তন বলি, যে ব্রিটিশের হাত থেকে বিশ্ব নেতৃত্বের বা বিশ্ব মোড়ল হয়ে উঠলে আমেরিকা, সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে হয়েছিল। এবং প্রত্যেকটা এই ধরনের পরিবর্তন কিন্তু যে গ্লোবাল সুপার পাওয়ার তৈরি হয়েছে একটা বড় বড় যুদ্ধের মাধ্যমে। তা আমরা এখন যে সন্ধিক্ষণে আছি, এখানে কি কোনো যুদ্ধের সম্ভাবনা আছে? যেটা ধরেন যে সেই আপনার গ্রিক আপনার ঐতিহাসিক যে থুসিডাইডাস, তার যে থিওরি, সেটা কি এইখানে প্রয়োগ করা? হ্যাঁ, অবশ্যই প্রয়োগ করা যায়।
থুসিডাইডিস যেটা বলেছেন পেলোপোনেশিয়া যুদ্ধ উপরে তার একটা বিশ্লেষণে সে বলেছে যে একটা দেশ যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে পাশের দেশ ওই ভয়ে সেও শক্তিশালী হয়ে ওঠে, এইভাবে ক্রমান্বয়িকভাবে দুই দেশই এমন শক্তিশালী হতে চেষ্টা করে একে অপরকে টপল করার জন্যে যে শেষ পর্যন্ত যুদ্ধে শেষ হয়। আমাদের বিশ্বও কিন্তু ওই রকম একটা পরিস্থিতিতে আছে। এই কারণে যে আমেরিকা তো সহজে বলবে না যে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে চীন তুমি তোমার মাতব্বরি নাও এখন থেকে, বা রাশিয়া নাও বা অন্য দেশ তোমরা নাও, আমি পিছিয়ে গেলাম আমার সেটা কখনো হবে না। যে কোনো সুপার পাওয়ার যখন তার ক্ষমতা ত্যাগ করে তখন কিন্তু যুদ্ধ দিয়েই সেটা হয়, যুদ্ধের মাধ্যমে হয়। আরও ভয়ের ব্যাপার হচ্ছে যে আমাদের এশীয় মহাদেশে দুটো সুপার পাওয়ারের মানে বর্ধিতকরণ সম্ভব, একটা হচ্ছে চীন, একটা ইন্ডিয়া। এই দুই সুপার পাওয়ার একই অঞ্চলে কিন্তু কখনো কোথাও ছিল না। এক সুপার পাওয়ার একই অঞ্চলে করেছে, এটা কিন্তু একটা বিশেষ একটা ফেনোমেনা। সুতরাং এই ফেনোমেনাটা কীভাবে ডেভেলপ মানে এগিয়ে যাবে বা বিকশিত হবে সেটা আমরা জানি না, কিন্তু অলওয়েজ আমার মনে হয় যে আমেরিকা যদি এবং অন্য অন্য দেশ যেমন ইউরোপিয়ান ইউনিয়ন, তারা তো যুদ্ধদেহী একটা মনোভাব নিয়েই তো এই পর্যন্ত এগুচ্ছে। নেটোকে আরও শক্তিশালী করতে হবে, রাশিয়াকে ধ্বংস করতে হবে, করতে হবে, চীনের বিরুদ্ধে আমেরিকা অলরেডি তার পায়তারা করছে, তাই না? সুতরাং যুদ্ধের সম্ভাবনা তো 80% আছে, এক্সিস্টই করছে, এটা বিদ্যমান। কিন্তু সেখান থেকে তো ফিরে আসতে হবে এমন একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেটা ইউনাইটেড নেশনস ফেল করছে, সেটা পারছে না তারা বিভিন্ন কারণে, সেটা আমি ডিটেলে যাচ্ছি না। কিন্তু যুদ্ধকে, আর যুদ্ধ মানেই হচ্ছে পারমাণবিক যুদ্ধে শেষ হবে, তার মানে পৃথিবীই ধ্বংস হবে আর কি, মানব জাতি ধ্বংস হবে। এখন আমি যদি এই বিষয়ে আর একটু মানে ধরি মানব জাতি ধ্বংস হওয়ার আগে আমরা যদি এখন দক্ষিণ এশিয়ার কথা একটু আমাদের ঘরে ফিরে আসি, তাহলে দক্ষিণ এশিয়ায় দেখব যে এখন আমেরিকার সক্রিয়তা কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেশি। এবং দক্ষিণ এশিয়া নিয়ে বিশেষত এই ভারত মহাসাগরের এই অঞ্চলটা, বে অফ বেঙ্গল, এটা নিয়ে যে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, সেই প্ল্যানে তারা কি মানে বাংলাদেশকেও ব্যবহার করছে কি? আপনার এই বিষয়ে মতামত? আমেরিকার মূল শত্রু যদি বলি, শত্রু মানে কোটেশনে, শত্রু হচ্ছে চীন। কারণ চীনকে সে থ্রেট হিসেবে দেখে, কারণ চীনের ইকোনমি আরও বৃদ্ধি পাচ্ছে এবং চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা, সেটা আমেরিকার থেকে প্রায় 3 গুণ হবে। কারণ চীনের যদি গ্রোথ হয় 6-7%, আমেরিকার তো বর্তমানে 1.5 এইরকম, তার মানে প্রায় 3 গুণ মতো হারে বৃদ্ধি করছে। তার মানে পরবর্তী আপনার 10 বছরে বা 15 বছরের ভিতরে আমেরিকাকে সে টপল করে শক্তিশালী দেশ 2030 বলা হচ্ছিল, 2030 বলা হচ্ছে, তার মানে 5 বছরই আছে। আমি আর একটু টেনে বললাম যে 10 বছর। তো তাহলে কি হতে যাচ্ছে? তাহলে আমেরিকা এটা জানে যে তার শক্তিটা এখানে। আর আমাদের সাউথ এশিয়া কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট, কারণ ভারত মহাসাগর আছে, ওদিকে আছে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, এবং এই যে করিডোরটা, এবং সিঙ্গাপুর হচ্ছে একটা চোক পয়েন্ট, মালাক্কা স্ট্রেইট যেটা আছে, ওখান থেকেই তো প্রায় পৃথিবীর 33% ট্রেড বাণিজ্য পাস করে এই মালাক্কা স্ট্রেইট দিয়ে, তাই না? সুতরাং আমেরিকার লক্ষ্য হচ্ছে যে এই জায়গাটা তার নিয়ন্ত্রণে রাখা, এবং প্রয়োজন হলে বা যদি প্রয়োজন হয় তাহলে চীনকে চোক করা, তাকে মানে গলা চিপে ধরে তাকে মানে শ্বাসরুদ্ধ করা, এইটাই হচ্ছে তার প্ল্যান। এখন সেইখানে অবশ্যই আমাদের সাউথ এশিয়া ভূমিকা পালন করবে, এবং সেই ভূমিকা পালনের নানা ধরনের আলামত আমরা এদিক ওদিক দেখি। যেমন ধরেন নেপালে একটা উত্থান হলো, জানি না এর পেছনে কে ছিল, বলা মুশকিল, কিন্তু একটা সামাজিক তো একটা বিপ্লব এটা, কারণ নিচের থেকে একটা বিপ্লব হয়েছে, মানুষ ক্ষুব্ধ, সেই ক্ষুব্ধ করে তারা প্রকাশ করেছে, একটা রেজিম চেঞ্জ হয়েছে।
তারপরে মায়ানমারেও চেঞ্জ হচ্ছে, মায়ানমারেও চেষ্টা করছে, চীনও চেষ্টা করছে একটা করিডোর ইয়ে করে, তাই না? এবং বেল্ট অ্যান্ড রোডের জন্য কিন্তু পাকিস্তানের একটা বড় ইম্পর্টেন্ট ইয়ে, পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্কটা অনেক গভীর, চীনের সাথেও পাকিস্তানের আছে। আমাদের বাংলাদেশে একটা চেঞ্জ হয়েছে, আমরা আশা করি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তারা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে, একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, এটাই তো আমরা কামনা করি। সুতরাং সেখানেও আমাদের জাতির স্বার্থটাই আমাদের যেন প্রধান হয়, এটাই মানুষ আশা করবে। তো এখন আমেরিকার হয়তো নানা প্ল্যান থাকতে পারে, কিন্তু তারপরেও তাদের মূল স্ট্র্যাটেজি হচ্ছে এই যে ভারত মহাসাগরটাকে নিয়ন্ত্রণ করা, এই ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করা, যে ট্রাফিকের উপরে চীন অনেকখানি কন্ট্রোল দিয়ে করেছে। বিশেষ করে আপনি শ্রীলঙ্কা যদি ধরেন, সেখানে একটা পোর্ট আছে, হ্যাঁ হামানটোটায়, তারপরে পাকিস্তানের গোয়ার্ডার ইয়েতে ওখানে তাদের আছে। এবং এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভটা, এটা তো আমেরিকার একটা অল্টারনেটিভ, একটা আমেরিকার যেগুলো আছে তারই একটা বিকল্প হিসেবে এটাকে ব্যবস্থা করা। সুতরাং এই কম্পিটিশনটা আমাদের এই দক্ষিণ এশিয়াতে চলবে এবং এর ভবিষ্যৎ কী হয় সেটা তো অজানা, কিন্তু আমরা আশা করব যে সব কিছুই যেন একটা শান্তিপূর্ণ পরিবেশে মীমাংসা হয়। ধন্যবাদ অধ্যাপক বদরুল আলম খান। দর্শক, আপনারা অধ্যাপক বদরুল আলম খানের অভিজ্ঞ এবং সুচিন্তিত মতামত শুনলেন।